প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ভুট্টা সম্পর্কে। এই মুহূর্তে ভুট্টা ঠিক কোন পর্যায়ে আছে, আগাম নাবি সবগুলোই সেই সম্পর্কে। ঠিক আমি এই মুহূর্তে হাঁটছি একটা নাবি সময়ে চাষ করা ভুট্টার ক্ষেত দিয়ে। ঠিক আমার পাশে এখানে তার আরেক স্টেজ আগে চাষ করা এই নাবি ভুট্টাগুলোতে আসলে মোটামুটি যেহেতু তেল প্রায় শেষের দিকে চলে এসেছে, এই জন্যে এনারা জমিতে আগেই সার দিয়ে এই সকল ভুট্টা বীজ বপন করেছেন। তারপরে নিয়মিত এখানে পরিচর্যা বলতে সেচের পরিমাণটা ঠিক রাখতে হচ্ছে, এবং একই সাথে পোকার জন্যে ছত্রাক এখনও পর্যন্ত কমই আছে, তারপরে ছত্রাকনাশক মাঝে মধ্যে ব্যবহার করতে হয়। কিন্তু পোকা, বিশেষ করে পাতা খাওয়া কিছু লেদা পোকা আছে বা ডগা ছিদ্র করা পোকা আছে, মাজরা ধরনের, এ ধরনের পোকার জন্য নিয়মিত কীটনাশক তাদেরকে ব্যবহার করে যেতেই হচ্ছে। বিভিন্ন ধরনের গ্রুপের কীটনাশক, এই ক্ষেত্রে সাইপারমেথ্রিন, অ্যাবামেকটিন সহ অন্যান্য যেসব কীটনাশক আছে সেগুলো মোটামুটি নিয়মিতভাবে ব্যবহার করে গেলে পোকার উপদ্রব অনেকটা কম রাখা যায়। আর ছত্রাকের আক্রমণ খুব একটা বেশি নেই, তারপরে মাঝে মধ্যে ছত্রাকনাশক ব্যবহার করাটা ভালো। এতে চারার স্বাস্থ্য ভালো থাকে, নীরোগ থাকে বলে আপনার বৃদ্ধিটা মোটামুটি স্মুথ হয়। এখানেও একটু নাবিতে রোপণ করা একটা ক্ষেত, বোঝাই যাচ্ছে পর্যাপ্ত পটাশ দিয়েছেন। আসলে ভুট্টা চাষে টিএসপি যেমন অনেক বেশি দিতে হয়, মোটামুটি 40 বা 50 কেজি প্রতি বিঘা এরকম তো লাগেই। এখনও পর্যন্ত মানুষ সীমিতভাবেই অনেক অঞ্চলে আর কি সারের ব্যবহার করছেন ভুট্টা চাষে, কিন্তু প্রচুর সার লাগে এবং জমি থেকে প্রচুর পরিমাণ পুষ্টি পদার্থ এরা গ্রহণ করে, যেহেতু বড় একটা গাছ হয় এবং বেশ দ্রুতই বাড়ে, এবং বলা যায় যে প্রায় 6 মাস পর্যন্ত মাঠে থাকে, যে কারণে এরা প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টি পদার্থ বা বিভিন্ন ধরনের সার এরা মাটি থেকে গ্রহণ করে। একই সাথে বেশ ভালোই পর্যাপ্ত পরিমাণ পানীয় এরা গ্রহণ করে থাকে। তো পটাশ পর্যাপ্ত দিতে হয়। এই কারণে পটাশ এমন একটা সার যেটা মাটি থেকে অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণ করতে গাছকে সহযোগিতা করে, অর্থাৎ শিকড়কে এরা বেশ ভালোভাবে তৈরি করে বা এমন একটা পর্যায়ে রাখে যাতে শিকড় নিয়মিত অন্যান্য পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে, অর্থাৎ এক কথায় বলা যায় যে শক্তি প্রদান করে শিকড়কে। তো এটা ছাড়াও পাশে আমি আরেকটা ক্ষেতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আগে যে দেখালাম, এই যে পাশের এই যে নাবি, এইটার তুলনায় আরেকটু আগাম। এখানে কেবল মোচা আসছে, অর্থাৎ কপ বলা হয় এটা কপ ফরমেশন পর্যায়ে আছে। এখন এর যে পুরুষ ফুল অর্থাৎ টাসেল যেটা, এটা এখনও প্রস্ফুটিত হয়নি। তো এই পর্যায়ে মূলত এই যে দেখেন, এখনও পর্যন্ত কিন্তু এই পর্যায়ে মানুষ সার ব্যবহার করছে। ডিএপি সার বর্তমানে কৃষকরা ব্যবহার করছেন। এখন এগুলোই ডিএপিতে আমরা জানি যে একই সাথে ফসফেট এবং নাইট্রোজেন দুইটা উপাদানই বিদ্যমান। গাছগুলোকে সতেজ করার জন্য অবশ্যই নাইট্রোজেন জাতীয় সার প্রয়োজন আছে, অর্থাৎ গাছের কিছুটা বৃদ্ধি এখনও বাকি আছে। আর হচ্ছে একই সাথে টিএসপি তো ফল বা দানা এই জাতীয় বিষয়গুলোকে আরও বেশি ত্বরান্বিত করে, অর্থাৎ ফল ধারণকে উৎসাহিত করে বা ফলের পরিমাণ বাড়ায় বা এখানে দানার পরিমাণ বাড়ায়। দেখেন এখানে পাশে যে ক্ষেত্রে, এখানে অলরেডি এই যে সিল্ক আর কি, এগুলোর সবগুলো ফার্টিলাইজেশন হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে দানা গঠন হয়ে গেছে। দানাগুলো ম্যাচিউর হচ্ছে, আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে। তো এখানেও কিন্তু একেবারে পোকার আক্রমণ যে হয়নি তা না, কিন্তু কৃষক বন্ধুরা নিয়মিত পরিচর্যার মাধ্যমে, কীটনাশক স্প্রের মাধ্যমে সেসব পোকাগুলোকে প্রতিহত করেছেন এবং ছত্রাক থেকে মুক্ত রাখার জন্য অন্যান্য ছত্রাকনাশকও ব্যবহার করেছেন। এবং
এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু দেখেন পানির পরিমাণ কিছুটা কম আছে। ভুট্টাতে বেশ পরিমিত পানির পরিমাণ, পানি সেচ দেওয়ার দরকার। পরিমিত পানি সেচ দিলে ভুট্টাগুলোর গাছগুলোর শক্তি ভালো থাকে, স্ট্রেংথ ভালো থাকে, শক্তভাবে শিকড়গুলোকে মাটির সাথে আঁকড়ে রাখতে সহযোগিতা করে। তো হচ্ছে এই জন্য নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ নিশ্চিত করা ভুট্টা চাষের জন্য একটা অপরিহার্য কাজ। কারণ আমরা জানি যে এই এক একটা মোচায় বেশ ভালো পরিমাণ হচ্ছে দানা থাকে, এবং এই দানাগুলোতে শুরুর দিকে প্রচুর পরিমাণ পানি থাকে। তো যদি জমিতে ঠিকমতো পানি না থাকে, এরকম একটা গাছ কিন্তু প্রচুর পরিমাণ পানি জমি থেকে গ্রহণ করে এবং তার দানাগুলোকে সরবরাহ করে। এখন যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে, তাহলে কিন্তু সেই দানাগুলোর গঠন অর্থাৎ পুষ্টতা খুব একটা বেশি ভালো হয় না। তো সেজন্য পর্যাপ্ত পানি, আবার খুব বেশি অতিরিক্ত পানিও রাখা যাবে না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসারও সম্ভাবনা থাকে। তো যে কারণে ঠিক পরিমিত পানি। এখন এই পলিনেশন হচ্ছে এগুলোতে, অর্থাৎ এই যে টাসেল থেকে, এখানে টাসেল ফর্মেশন এখনও হয়নি, ওখান থেকে দানাগুলো এসে মানে পরাগরেণুগুলো এসে এখানে পড়বে, তারপর পলিনেশন হবে, ওখানে দানাগুলো তখন গঠন হবে। তো হচ্ছে এখন মোটামুটি এই যে আমি কয়েকটা পর্যায়ে তুলে ধরলাম, আরেকটা পর্যায়ে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আগাম মৌসুমে ভুট্টা যারা চাষ করেছেন, যাদের ভুট্টার মোচাগুলো বেশ বড় হয়েছে, অর্থাৎ কপগুলো অনেকটা বলা যায় যে প্রায় ম্যাচিউরিটির কাছাকাছি গেছে। দেখেন এটা অনেক বড়, এগুলো অনেক আগে পলিনেশন সম্পন্ন হয়েছে। এর যে সিল্কগুলো, এগুলোকেই সুতার মতো এই অংশটাকে সিল্ক বলা হয়। এই সুতার মতো এই যেগুলো আছে চুলের মতো অনেকটা, এগুলো সিল্ক বলে। এগুলো অনেকটা শুকিয়ে গেছে, তার মানে এখানে দানা গঠন, এটা অবস্থা থেকে বোঝা যাচ্ছে দানা গঠন প্রায় শেষের পর্যায়ে, অর্থাৎ ম্যাচুরিটির প্রায় শেষ ধাপে চলে এসেছে। আরও তারপরেও এখনও প্রায় 10 থেকে 15 দিন লাগবে পুরোপুরি ম্যাচিউর হতে, তারপরে পাকা শুরু হবে। তো যখন পাকা শুরু হবে, ঠিক তখন মানুষ কি করবে, কৃষক বন্ধুরা এই নিচের দিকে, অর্থাৎ এই যে দুটো কব, এই কবের অর্থাৎ যে দুটো মোচা, এই মোচার নিচের দিকের পাতাগুলো ফেলে দিবে। তারপর যখন ভুট্টা ভাঙার সময় হবে, অর্থাৎ সংগ্রহ করার সময় চলে আসবে, তখন এই উপরের দিকের পাতাগুলো তখন আবার ভেঙে দেবে। আবার মাঝখান থেকে এখান থেকে এই স্টকটা, অর্থাৎ গাছের কাণ্ড এই যে মোচাগুলোর উপর থেকে এখান থেকে আবার ভেঙে দেবে তারা। তো হচ্ছে আপনার তারপরে একদম পুরোপুরি যখন রঙটা পুরো কমলা রঙের বা হলুদ, গাঢ় হলুদ রঙের হয়ে আসবে, তখন তারা সংগ্রহ করবে। মোটামুটি যতটা ম্যাচিউর করে একদম পুরোপুরি পরিপক্ক করে ভুট্টা হারভেস্ট করা যায় বা সংগ্রহ করা যায় বা ভাঙা যায়, ততই ফলনটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণ যে হচ্ছে আপনার ওই দানাগুলো থেকে তখন পানির পরিমাণ কমে যায়, অর্থাৎ শুকাবে কম, অনেকটা বলা যায় যে চুপসে যাবে কম। দানাগুলো ভালো থাকবে, বোল্ডনেস ভালো থাকবে আর কি, শক্ত থাকবে এবং সঠিক আকার আকৃতি প্রাপ্ত হবে। ঠিক এরকম ক্ষেত্রে ফলনটা সর্বোচ্চ পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন যে এখন বিভিন্ন ধরনের ভুট্টার জাত আছে এবং উচ্চ ফলনশীল অনেক জাত, যদিও অধিকাংশই হচ্ছে বিদেশি জাত, আমাদের দেশি জাত খুব কম আছে আর কি। অধিকাংশ হচ্ছে বিদেশি জাত ইম্পোর্ট করা, এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফলন দিয়ে থাকে। অনেকে শুনেছি 55 মণ এমনকি 60 মণ পর্যন্ত ফলন পাচ্ছেন, যদিও আপনার 45 মণের মতো এভারেজ আর কি ফলন আসে প্রতি বিঘাতে। এটা মোটামুটি অনেকেই পেয়ে থাকেন, কিন্তু 50 বা 55 মণ ফলন পাওয়াটাও বেশ রেয়ার, তারপরও হচ্ছে অনেকে পাচ্ছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি যে অধিকাংশ ক্ষেত্রে ভুট্টায়, অধিকাংশ জাতের, বিশেষ করে একটু ভালো জাতের বাইরের দিকের গাছগুলোতে কিন্তু দুটো করে কপ থাকে, অর্থাৎ মোচা থাকে, কিন্তু ভিতরের দিকের গাছগুলোতে অধিকাংশ ক্ষেত্রে একটা করে থাকে। কিন্তু এইখানে আমি যে ক্ষেতটা থেকে এই ভিডিও ধারণ করছি, সেখানে কিন্তু দুটো করে কপ আছে।
তার মানে এই জাতটা খারাপ না। তবে অনেক ক্ষেত্রে অনেক এক্সপার্ট বলে থাকেন যে যেসব জাতের একটা করে মোচা হয় সেগুলো ফলন অনেক বেশি হয়। হ্যাঁ, কথাটা অনেকটাই সত্য। তবে ২টা করে মোচা যেসব তাতে হচ্ছে সেও তা না। সবাই এভারেজ ওই যেটা বললাম যে ৪৫ মণ এভারেজ ফলন প্রায় নাকি ৫০ মণ বা ৫৫ মণ, এমন কিছু কিছু রেয়ার ক্ষেত্রে হলেও অনেকে কিছু ফলন পাচ্ছেন জাতভেদে। তো শুধুমাত্র জাত তো ভালো হতেই হবে, শুধুমাত্র জাত ভালো হলেই হবে না, একই সাথে সঠিক পরিচর্যাটাও দরকার। ঠিক পরিমাণে সব ধরনের সার প্রয়োগও প্রয়োজন আছে। বিশেষ করে গাছগুলো যখন এরকম ছোট থাকবে তখন কিন্তু আপনার ইউরিয়া, পটাশ, বোরন, একই সাথে সালফার, এমনকি দস্তাটাও আপনার গাছ সঠিক সময়ে গাছটাকে ঠিকমতো বৃদ্ধি করার জন্য, ঠিক পর্যায়ে বৃদ্ধি করার জন্য দস্তা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে। তো মোটামুটি বর্তমানে ভুট্টার যে পর্যায় চলছে এবং কৃষক বন্ধুরা যেসব পরিচর্যা করছেন, আমি মোটামুটি কিছুটা সারসংক্ষেপ এখানে এই ছোট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। মোটামুটি এই যে বড় গাছগুলো, এখানে আসলে যদি পোকার আক্রমণ লক্ষ্য করে থাকেন কেউ, তাহলে সেই ক্ষেত্রে তারা কিছু কীটনাশক স্প্রে দিচ্ছেন। হ্যাঁ, বিশেষ করে এই যে বড় পর্যায়ে যেখানে একদম সম্পূর্ণ ম্যাচিউর পর্যায়ে, এখানে আসলে আর তেমন কোনো পরিচর্যা তারা করছেন না। হ্যাঁ, সার আসলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সেচের পরিমাণটা ঠিক রাখা। আমরা জানি দানা গঠনের সময় কোনোভাবেই জমিতে রসের ঘাটতি হতে দেওয়া যাবে না। দেখেন এখানে কিন্তু এই জমিতে পর্যাপ্ত রস আছে, মাটির আর্দ্রতা মোটামুটি ভালো আছে। কিন্তু এখানে কিছুটা রসের ঘাটতি আছে। এখানে সেচের পরেই সার দিয়েছিলেন, কিন্তু সেই সারগুলো এখনও পর্যন্ত কিন্তু মাটির সাথে মিশে যায়নি। এই যে আমি দেখাচ্ছি, এখানে ঘাটতি আছে। এই অবস্থা রাখা যাবে না, যেহেতু এটার মোচা গঠন পর্যায়ে চলছে। এখন কিন্তু কোনোভাবেই এই ধরনের জমিতে রসের ঘাটতি বা পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আর এগুলোতে প্রয়োজনে স্প্রে দিচ্ছেন তারা, প্রয়োজন না হলে দরকার নেই। তবে এখনও পর্যন্ত সার ব্যবহার করার পর্যায়ে আছে, যেহেতু এখনও দানা গঠন সম্পূর্ণ হয় নাই। এই পর্যায়ে যে যখনই মোচা বের হচ্ছে, এই পর্যায় পর্যন্ত সার দেওয়া মোটামুটি ঠিক আছে। এরপরে আর সার না ব্যবহার করাই ভালো, কারণ তখন হয়তো আর গাছ নিতে পারবে না, বা নিলেও সেটা নেবে হয়তো, কিন্তু সেটা খুব একটা এই ফসলের জন্য কাজে লাগবে না। তো মোটামুটি এই ছিল আজকের বক্তব্য, ভুট্টা ফসলের বর্তমান অবস্থা এবং মাঠে আমাদের কৃষক বন্ধুরা কী পরিচর্যা করছেন তার বিষয়ে ছোটোখাটো আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।